নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি মূলত সিনিয়র সিটিজেনদের জন্য। মূল বিষয়টাতে প্রবেশ করার আগে আমি কিছু বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমরা প্রত্যেকেই বার্ধক্যে উপনীত হই, এটা প্রকৃতির নিয়ম। আমাদের যত বয়স বাড়ে তত আমাদের শারীরিকভাবে অর্থাৎ এক্সটার্নালি বাহ্যিকভাবে যেমন কিছু পরিবর্তন আসে, তেমনি আমাদের শরীরের ভেতরের অর্গ্যানগুলো যাদের কার্যকারিতার জন্য আমরা বেঁচে রয়েছি সেগুলোর মধ্যেও কিছু পরিবর্তন আসে। তা আমাদের ভেতরের প্রত্যেকটা অর্গ্যানের মতো মস্তিষ্কও আমাদের সবসময় কাজ করে চলেছে। মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত প্রধান অংশ, অর্থাৎ যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেমের হেডকোয়ার্টার্স। আমাদের মস্তিষ্ক বা ব্রেন কোটি কোটি স্নায়ু বা নার্ভ দিয়ে তৈরি হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে এই স্নায়ু বা নার্ভগুলো তাদের নিজেদের কর্মক্ষমতা হারাতে থাকে। কেন না, স্নায়ুগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, তাদের স্ট্রাকচারাল ড্যামেজ হতে থাকে। সেটা প্রকৃতির নিয়মেই প্রত্যেকের হবে। এখন মস্তিষ্কের এই যে বার্ধক্য, সেটা স্নায়ু বা নার্ভের ড্যামেজের জন্য যেটা তৈরি হচ্ছে, সেই কারণে বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় আমাদের কিছু মানসিক পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলোর বেশিরভাগটাই হচ্ছে নেগেটিভ পরিবর্তন। সেই সমস্ত নেগেটিভ সিমটমস গুলোকে আমরা ক্লিনিক্যালি তিনটে ভাগে ভাগ করতে পারি। আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন আমি যখন সিমটমস গুলো ছোট্ট করে বলবো। একটা ধরনের সিমটমস হচ্ছে কগনিটিভ চেঞ্জ। কগনিটিভ চেঞ্জ বলতে কি হয়? দেখুন, আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, অর্থাৎ থিঙ্কিং এবিলিটি, সেটা নিশ্চিতভাবে কমে যায়। তারপরে ধরুন, আমরা অল্প বয়সে যে কোনো নতুন জিনিস খুব সহজেই যে শিখে যেতে পারি, অর্থাৎ আমাদের লার্নিং এবিলিটি, সেটা নিশ্চিতভাবে বয়স বাড়ার সাথে সাথে কমে যায়। যত বয়স বাড়ে আমরা নতুন কোনো জিনিস বা জটিল জিনিস চট করে শিখতে পারি না, কারণ আমাদের মস্তিষ্ক সেটাকে গ্রিপ করতে পারে না বা ধরে রাখতে পারে না। তারপর ধরুন, আপনি কারোর সঙ্গে কথা বলছেন, কোনো বিষয়ে আলোচনা করছেন, আলোচনা করতে করতে হঠাৎ আপনার নিজের মনে হতে পারে যে আমি একটা কোনো সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, যে শব্দটার মাধ্যমে আমি আমার বক্তব্যটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারবো। অর্থাৎ সঠিক শব্দ প্রয়োগ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হওয়া, এটাও মস্তিষ্কের এই বার্ধক্যজনিত একটা সমস্যা। তারপরে ধরুন, আপনি আপনার বাড়িতে একটা নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ জিনিস একটা জায়গাতে রাখেন, সেটাই আপনার অভ্যাস, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোন জায়গাতে সেটা রাখেন সেটা সবসময় মনে রাখতে পারছেন না। এক জায়গার জিনিস আপনি অন্য জায়গায় রেখে দিচ্ছেন, এটাও একটা সমস্যা। আর কগনিটিভ চেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেমোরি লস, অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে যত আমাদের বয়স বাড়ে। আর আমাদের সবকিছুতেই একটা কনফিউশন তৈরি হয়। আমরা কারোর সঙ্গে কথা বলছি, কারোর সঙ্গে কোনো বিষয়ে ডিসকাস করছি, নিজেদের মতামত দিচ্ছি, সব জিনিসটাই যেন আমরা খুব নিজেদের ওপর যে কনফিডেন্স, সেটা যেন হারিয়ে ফেলি। সবসময় যেন প্রপার কনফিডেন্স নিয়ে সব কাজ করা বা কথা বলা সেটা করতে পারি না। এটা কিন্তু আমাদের মস্তিষ্কের বার্ধক্যতা জনিত সমস্যা, এবং যার প্রধান কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক যে কোটি কোটি নার্ভ ফাইবার বা স্নায়ু দিয়ে তৈরি হয়েছে, সেগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই এই কগনিটিভ চেঞ্জগুলো আসে। আবার আরেকটা ধরনের চেঞ্জ হচ্ছে ইমোশনাল চেঞ্জ। ইমোশনাল চেঞ্জের মধ্যে কিরকম হয়? ধরুন, বয়স বাড়ার সাথে সাথে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের মধ্যে খুব দুঃখ ভাবটা চলে আসে। সবসময় তারা হ্যাপিনেস যেন কোথাও থেকে খুঁজে পাচ্ছেন না, যেন সবকিছুতেই একটা হোপলেস হয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে তারা যে পরিবারের মধ্যে বসবাস করে বা তাদের যে ফ্যামিলিয়াল স্ট্রাকচার, তার মধ্যে কিন্তু হোপলেসনেসের কোনো কারণ নেই, কিন্তু তারপরেও তাদের নিজেদের মধ্যে যেন একটা হোপলেসনেস কাজ করছে। তারপর ধরুন, কোনো কিছুতেই তাদের কোনো ইন্টারেস্ট নেই। যে কাজটা করতে ভালোবাসেন সে সেই কাজটাতেই প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছেন না বা সেটাতে আগ্রহ হারিয়ে ফেলছেন। পরিবারের লোকজনের প্রতিও তার যেন স্বাভাবিক আগ্রহ বা মায়া মমতা বা এই ধরনের যে মনের টান, সেগুলো যেন ধীরে ধীরে অটোমেটিক্যালি কমে আসছে।
তারপর ধরুন খুব সহজেই বিরক্তি, রাগ, হতাশা এগুলো মনের মধ্যে চলে আসছে। নিজের যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার বা কম্প্রোমাইজেশন পাওয়ার, এগুলো আমাদের বেঁচে থাকার জন্য যে খুব জরুরি বা এসেনশিয়াল, সেগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আপনা থেকেই কমে আসে। সেগুলোও কিন্তু মস্তিষ্কের এই বার্ধক্যজনিত কারণের জন্যই হয়। তারপরে ধরুন অকারণে ভয়, নিজের সামান্য শরীর খারাপ নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা হওয়া, এবং নিজের চিন্তা ভাবনার উপর খুব রিজিডনেস। আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি সেটাই সবসময় সঠিক, অন্যরা যে যাই বলুক না কেন সেটাকে আমি মেনে নেব না বা সেটাকে আমি ডিসকার্ড করব। নিজের চিন্তা ভাবনার উপর এই যে রিজিডনেস, এগুলো কিন্তু সবকটাই ইমোশনাল চেঞ্জ, যেগুলো কিন্তু বার্ধক্যজনিত সমস্যার জন্য আসে। আরেকটা প্যাটার্ন হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ, মানে আমাদের যে আচার আচরণ, তার মধ্যে কিছু পরিবর্তন আসে বয়স বাড়ার সাথে সাথে। যেমন ধরুন এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা পরিবার এবং সমাজ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, নিজে আইসোলেট হয়ে যাচ্ছেন, লোনলি হয়ে যাচ্ছেন, এবং সেটা কিন্তু তিনি নিজেই হচ্ছেন, অকারণেই হচ্ছেন। সব ক্ষেত্রে যে কারণ থাকে তা কিন্তু নয়। আবার ধরুন আপনার স্লিপ প্যাটার্নে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার যত বয়স বাড়ছে আপনার ঘুম ধীরে ধীরে কমে যাচ্ছে, রাতের বেশিরভাগ সময়ই আপনি তন্দ্রাচ্ছন্ন বা ড্রাউজিনেস অবস্থায় পড়ে থাকেন, বা ম্যাক্সিমাম টাইমটাতেই আপনার ঘুম হয় না, অর্থাৎ স্লিপ প্যাটার্নের চেঞ্জ। আবার ধরুন আপনার অ্যাপেটাইট প্যাটার্নের চেঞ্জ হয় খুব স্বাভাবিকভাবেই। আগে আপনি ভালো মন্দ সবকিছু খেতে পারতেন, এখন আপনার খাওয়ার প্রতিও আগ্রহ স্বাভাবিকভাবেই কমে গেছে। আপনি অল্প খান, অল্প খেলেই পেট ভরে যায়, বা বেশিরভাগ জিনিসই আপনার খেতে ভালো লাগে না, আপনার খুব প্রিয় জিনিসও এখন আপনার খেতে ভালো লাগে না। এই যে খাবার দাবারের মধ্যে পরিবর্তন, বা ধরুন আনএক্সপ্লেন্ড কিছু ফিজিক্যাল কমপ্লেন্টস, আপনার শরীরের মধ্যে এমন কিছু অসুবিধার কথা আপনি বলছেন, পরিবারের মানুষজনকে বলছেন অথবা ডাক্তারবাবুর কাছে বলছেন, যেগুলো আপনি নিজেই ঠিকমতো বুঝতে পারছেন না। একটা হয়তো কষ্ট বলছেন, সেই কষ্টটাকে আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারছেন না। এই যে সমস্ত সমস্যাগুলো, এগুলোকে বলা হয় বিহেভিয়ারাল চেঞ্জ বা আচার আচরণগত বা ব্যবহারিক সমস্যা। এই সমস্ত সমস্যাগুলোরও প্রত্যেকটার পেছনে কারণ হচ্ছে মস্তিষ্কের বার্ধক্যতা জনিত সমস্যা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কি এই চেঞ্জগুলো সমানভাবে দেখা দেয়? কখনোই না। এমন অনেক সিনিয়র সিটিজেন আছেন যাদের এই চেঞ্জগুলো খুব একটা আসেই না, আবার এমন প্রচুর সিনিয়র সিটিজেন আছেন যাদের বয়স বাড়ার সাথে সাথে এগুলো অত্যন্ত অ্যাকিউট ভাবে আসে, এবং এই ধরনের মেন্টাল প্রবলেম গুলো অত্যন্ত দ্রুত গতিতে আসে, এরকম অজস্র মানুষ আছেন। আমার আজকে আলোচনা করার মূল বিষয়টা হলো, আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে মস্তিষ্ক, অর্থাৎ ব্রেনের যে বার্ধক্যতা জনিত সমস্যা, অর্থাৎ মস্তিষ্কের কোটি কোটি স্নায়ু বা নার্ভ প্রকৃতির নিয়মে সময়ে গড়ানোর সাথে সাথে তাদের যে নিজেদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, এবং যার ফলে অনেক সিনিয়র সিটিজেনের দৈনন্দিন জীবনটাই খুব হোপলেস হয়ে যাচ্ছে, খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তাদের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া, তাদের নিজেদের জীবনযাত্রার সঙ্গে নিজেরাই অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজেশনের প্রবলেম, এই যে সমস্যাগুলো, এগুলোকে কি আমরা কোনোভাবেই প্রতিরোধ করতে পারি না, বা এগুলো থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না? তা উত্তরটা আমি প্রথমেই দিয়ে দিই, হ্যাঁ, মস্তিষ্কের বার্ধক্যতা জনিত বা এজিং প্রসেস অফ দ্য ব্রেন, সেই কারণে যে সমস্যাগুলোর কথা একটু আগেই আমি আলোচনা করলাম, এগুলোকে আমরা নিশ্চিতভাবে বন্ধ করতে পারি না। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের যত বয়স বাড়বে, প্রত্যেকটা অর্গানের মতো মস্তিষ্ক বা ব্রেনও আমাদের আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হবে। সেটা এজিং প্রসেসের মাধ্যমে ধীরে ধীরে তার কর্মক্ষমতা হ্রাস পেতে থাকবে। সুতরাং তার যে নিজস্ব কাজগুলো ধীরে ধীরে মানে নষ্ট হতে থাকবে, সেটাকে আমরা পুরোপুরি আটকাতে পারবো না, সেটা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস সম্ভব, সেটা কি না, এই যে বার্ধক্যতা জনিত নেগেটিভ চেঞ্জগুলো, সেগুলোকে আমরা অনেকটা প্রতিরোধ করতে পারি, বা সেগুলোর যে প্রসেসটা মানে প্রোগ্রেসিংটা, সেটাকে আমরা স্লো করে দিতে পারি। কিভাবে করতে পারি না, তার জন্য নির্দিষ্ট কিছু খাবার আছে। আমি মূলত 5টা বিশেষ খাবারের কথা আপনাদেরকে বলবো, যে 5টা খাবার যদি সিনিয়র সিটিজেনরা তাদের দৈনন্দিন যে ফুড হ্যাবিট, তার সাথে নিয়মিতভাবে বা মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে
প্রত্যেকটা জিনিসকে বছরের 365 দিন রুটিনে পরিণত করতে পারেন এবং সেই খাবারগুলো খেতে পারেন, তাহলে তাদের মস্তিষ্কের এই যে বার্ধক্যতাজনিত যে মানে উপসর্গগুলো, সিমটমস গুলো, সেগুলোকে অনেকটা প্রতিরোধ করতে পারবেন, অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে এজিং প্রসেসটাকে আপনি স্লো করে দিতে পারবেন। তার ফলে কি হবে, আপনি দীর্ঘ অনেক বয়স পর্যন্ত আপনার মস্তিষ্ক সুস্থ, সবল, সতেজ থাকবে এবং যে পরিবর্তনগুলোর কথা আমি একটু আগে আলোচনা করলাম, এই পরিবর্তনগুলো কিন্তু অর্থাৎ নেগেটিভ চেঞ্জগুলো আপনাকে খুব সহজেই কাবু করতে পারবে না। অনেক বেশি বয়স পর্যন্ত আপনি মানে আপনার মস্তিষ্কর দিক দিয়ে বা স্নায়ুর দিক দিয়ে বা আপনার মেন্টাল প্লেনের দিক দিয়ে খুব অ্যাক্টিভ থাকতে পারবেন, খুব সতেজ এবং সুস্থ থাকতে পারবেন। দেখে নেওয়া যাক কোন 5টা খাবার আমাদের মস্তিষ্কের যে বার্ধক্য বা এজিং প্রসেস অফ দ্য ব্রেন সেটাকে কমিয়ে দিতে পারে বা সেটাকে অনেকটাই প্রতিরোধ করতে পারে। আমি এই 5টি বিশেষ খাবার সম্পর্কে খুব ছোট্ট করে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। প্রথমেই 1 নম্বর হচ্ছে ফ্যাটি ফিশ। ফ্যাটি ফিশ মানে এমন কিছু মাছ যেগুলো নোনা জলে পাওয়া যায়, অর্থাৎ সামুদ্রিক মাছ। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্যামন, ম্যাকারেল এবং সার্ডিনস। এই সমস্ত মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। জেনে রাখুন, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের প্রত্যেকটা নার্ভ বা স্নায়ুর নর্মাল স্ট্রাকচার এবং তার যে স্বাভাবিক কর্মক্ষমতা সেটাকে বজায় রাখতে সাহায্য করে এবং দীর্ঘ বহু বছর পর্যন্ত সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। এইবারে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ব্রেনের মধ্যে যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক কমে যেতে থাকে, খুব স্বাভাবিকভাবেই আপনার নার্ভের কাজ হ্রাস পাবে এবং স্নায়ু খুব দ্রুত সেগুলো স্ট্রাকচারালি এবং ফাংশনালি ড্যামেজ হবে এবং আপনার মস্তিষ্ক অত্যন্ত দ্রুত বার্ধক্যে উপনীত হবে। সুতরাং যে সমস্ত সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলো চেষ্টা করতে হবে আমাদেরকে নিয়মিত খাবার, বা যখনই সুযোগ হবে তখনই সেগুলো খাবার। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে বলা হয় হেলদি ফ্যাট, যেটা আমাদের ব্রেন সেলস কে তার যে স্বাভাবিক কর্মক্ষমতাকে বজায় রাখে, আমাদের স্মৃতিশক্তিকে ইমপ্রুভ করতে পারে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে সাইকোলজিক্যাল ডিক্লাইন অর্থাৎ মানসিক যে নেগেটিভ পরিবর্তনগুলো হয় সেগুলোকে অনেকটাই প্রতিরোধ করতে পারে। এবারে আপনি বলতেই পারেন যে এই স্যামন, ম্যাকারেল বা সার্ডিনস এই সমস্ত সামুদ্রিক মাছগুলো তো আমরা আমাদের মার্কেটে স্বাভাবিকভাবে পাই না, এগুলো তো ইজিলি অ্যাভেলেবল নয়, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এরও একটা উপায় আছে। আমরা এই সমস্ত মাছগুলো না পেলেও আমাদের মার্কেটে এমন কিছু মাছ মোটামুটি ভাবে সারা বছরই অ্যাভেলেবেল হয় যেগুলোর মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে। যেমন তার মধ্যে প্রধান হচ্ছে ইলিশ, ভেটকি, পমফ্রেট এবং বড় চিংড়ি, যেগুলোকে আমরা বাগদা বা গলদা চিংড়ি বলি, এই চিংড়িগুলো। এই 4টে ধরনের মাছের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে আছে। সুতরাং এই 4টে মাছ অর্থাৎ ইলিশ, ভেটকি, পমফ্রেট এবং বড় চিংড়ি, এগুলোকে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন এবং মাঝে মাঝে খেতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার শরীরে অর্থাৎ মস্তিষ্কে প্রধানত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করতে পারে এবং আপনার স্নায়ুতন্ত্রের যে স্বাভাবিক ক্রিয়াকলাপ সেটাকে সঠিকভাবে বজায় রাখতে পারে। 2 নম্বর হচ্ছে ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস। যে সমস্ত সবজিগুলো খুব গাঢ় সবুজ হয় অর্থাৎ যার মধ্যে বেশি পরিমাণে ক্লোরোফিল রঞ্জক থাকে, সেগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য বা স্নায়ুর কার্যকারিতাকে স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শাকের মধ্যেই তার নিজস্ব গুণাগুণ আছে, কিন্তু আমি প্রধানত আপনাদেরকে 3টে শাকের কথা বলবো। সেই 3টে শাক হচ্ছে মেথি শাক, পালং শাক এবং সর্ষে শাক। এই 3টে শাকের মধ্যে ভিটামিন কে, লিউটেইন এবং ফোলেট, এই 3টে অত্যন্ত এসেনশিয়াল মেটেরিয়ালস থাকে যেগুলো আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন কে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা আমাদের যে শরীরের সমস্ত নার্ভগুলো, নার্ভের একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, নার্ভের চারপাশে ঘিরে থাকে, তাকে বলা হয় মায়োলিন সিথ। এই মায়োলিন সিথ অর্থাৎ নার্ভের যে প্রোটেক্টিভ লেয়ার সেটাকে মেনটেন করতে সাহায্য করে ভিটামিন কে। আর লিউটেইন আর ফোলেট
এই দুটো এমন গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস যেটা কিন্তু আমাদের ব্রেন সেলসের স্বাভাবিক যে মানে স্ট্রাকচার এবং তার যে ফিজিওলজিক্যাল ফাংশন সেটাকে মেনটেন করতে সাহায্য করে, এবং ব্রেন সেলসের মানে বয়স বাড়ার সাথে সাথে তাদের যে নেগেটিভ চেঞ্জগুলো আসে বা স্ট্রাকচারাল যে পরিবর্তনগুলো আসে সেগুলো অনেকটা প্রিভেন্ট করে। সুতরাং এই তিনটে শাককে আপনি যদি মাঝে মাঝে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার মস্তিষ্কের যে বার্ধক্যজনিত যে পরিবর্তনগুলো সেগুলোকে আপনি অনেকটা প্রিভেন্ট করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ব্লুবেরি। বেরি ফ্রুটের কথা আমি নিশ্চিত আপনারা অনেকেই শুনেছেন। ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি, ক্র্যানবেরি, প্রত্যেকটা বেরি ফ্রুট কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তা এগুলোর সবার মধ্যে মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্থোসায়ানিন, যেটা ব্লুবেরির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এই অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের মধ্যে যে কোনো রকম ইনফেকশনকে ন্যাচারালি কন্ট্রোল করতে পারে, এবং আমাদের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র সবসময় বিরামহীনভাবে কাজ করে চলেছে, এবং সেই কারণে তার মধ্যে মেটাবলিক রেট বা বিপাক্রিয়া অত্যন্ত বেশি। মেটাবলিক রিয়াকশনের মাধ্যমে যে প্রচুর ফ্রি র্যাডিক্যালস তৈরি হয় যেগুলো আমাদের স্নায়ুকে বা মস্তিষ্ককে ড্যামেজ করে এবং দ্রুত বার্ধক্যের দিকে নিয়ে যায়, সেই ফ্রি র্যাডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে এবং তাদের যে নেগেটিভ এফেক্টটা সেটা অনেকটা কমিয়ে দিতে পারে। সুতরাং ব্লুবেরি আপনি যদি মাঝে মাঝে কনজিউম করতে পারেন তার মাধ্যমে আপনার মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে, যেটা আপনার মস্তিষ্কের যে স্বাভাবিক এজিং প্রসেস সেটাকে স্লো করে দেবে এবং নিশ্চিতভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দেবে, যেটা ক্লিনিক্যালি প্রুভ করা গেছে। ব্লুবেরি আমাদের মস্তিষ্কের জন্য এতটাই ইম্পর্টেন্ট একটা ফুড ম্যাটেরিয়াল। 4 নম্বর হচ্ছে নাটস বা বাদাম। বাদামের যে উপকারিতা সেটা আপনারা অনেকেই জানেন। প্রত্যেকটা বাদামের মধ্যেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধের জন্য এবং স্বাস্থ্যের উন্নতির জন্য নিশ্চিতভাবে প্রয়োজন। কিন্তু মস্তিষ্কের জন্য স্পেসিফিক্যালি যে বাদামটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ওয়ালনাট। এই ওয়ালনাটের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে, যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। একটু আগেই আপনাদেরকে আমি বললাম যে সামুদ্রিক মাছ বা যে সমস্ত মাছ নোনা জলে হয় তাদের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে। ভেজিটেবলস এর মধ্যে ওয়ালনাটের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ওয়ালনাটের মধ্যে থাকে, যেগুলো কিন্তু একসাথে আমাদের ব্রেনের এজিং প্রসেসকে অনেক স্লো করে দেয় এবং আমাদের মস্তিষ্কের যে অজস্র স্নায়ু, কোটি কোটি স্নায়ু, সেগুলোর যে বয়স বাড়ার সাথে সাথে নেগেটিভ স্ট্রাকচারাল চেঞ্জ সেটাকে অনেকটা স্লো করে দেয়। অর্থাৎ বার্ধক্যতাজনিত যে সমস্যাগুলো সেগুলোকে চট করে আসতে দেয় না। সুতরাং ওয়ালনাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফুড ম্যাটেরিয়াল আমাদের মস্তিষ্কের এজিং প্রসেসকে নিয়ন্ত্রণ করার জন্য বা স্লো করার জন্য। আর 5 নম্বর এবং সবশেষ যে খাদ্যবস্তুটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা খুব কমন, আমরা ডেলি লাইফে প্রায় প্রতিদিনই কনজিউম করি, অনেকে আমরা ভীষণ রকম ভালোবাসি, সেটা হচ্ছে এগ বা ডিম। আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি যে ডিমের অসাধারণ উপকারিতা সম্পর্কে। ডিমকে বলা হয় ন্যাচারাল মাল্টিভিটামিনস। তার মধ্যে মস্তিষ্কের ব্যাপারটা আমি যদি স্পেশালি কনসিডার করি তাহলে বলতে হয় যে ডিমের কুসুমের মধ্যে বি ভিটামিন, মেনলি B12 প্রচুর পরিমাণে থাকে এবং কোলিন বলে একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য ভেরি ভেরি এসেনশিয়াল। এই যে কোলিনটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বিভিন্ন স্নায়ু থেকে বা আমাদের শরীরের অন্যান্য বিভিন্ন জায়গার বিভিন্ন স্নায়ু থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার আপনার স্নায়ু বা নার্ভ থেকে যত ঠিকঠাক ভাবে রিলিজ হবে আপনার মস্তিষ্ক তত ঠিকঠাক ভাবে কাজ করবে, আপনার সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো চট করে আপনাকে অ্যাটাক করতে পারবে না এবং আপনার স্নায়ুতন্ত্রের যে স্বাভাবিক ক্রিয়াকলাপ সেগুলো ঠিকমতো বজায় থাকবে। তা ডিমের মধ্যে থাকা এই যে কোলিন সেটা কিন্তু নার্ভ এন্ডিংস থেকে বেরোনো অর্থাৎ স্নায়ু থেকে তৈরি হওয়া অ্যাসিটাইল কোলিনকে ঠিকমতো তৈরি হতে
সাহায্য করে এবং অ্যাসিটাইল কোলিনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যে কারণে আপনার নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করে এবং মস্তিষ্কের যে স্বাভাবিক ক্রিয়াকলাপ সেটা ঠিকমতো বজায় রাখে। আর ডিমের মধ্যে যে থাকে ভিটামিন বি টুয়েলভ কিন্তু ডিরেক্টলি আমাদের নার্ভের অর্থাৎ স্নায়ুর যে নর্মাল স্ট্রাকচার বা গঠন এবং তার যে স্বাভাবিক ক্রিয়াকলাপ সেটাকে সরাসরি নিয়ন্ত্রণ করে এবং সেটাকে ঠিক রাখতে পারে। সুতরাং ভিটামিন বি টুয়েলভ এবং কোলিনের শরীরে স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য ডিম হচ্ছে অত্যন্ত এসেনশিয়াল একটা ফুড মেটেরিয়ালস। তাহলে কি দাঁড়ালো, এই যে 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের আমি কথা বললাম, এই 5টা খাবারকে আপনারা যদি 365 দিন আপনাদের খাদ্য তালিকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন, সব একসাথে কোনো প্রয়োজন নেই, ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন, কিন্তু এটাকে নিয়মিতভাবে কোনো না কোনোটাকে রাখতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার মস্তিষ্কের যে স্বাভাবিক পুষ্টি বা নিউট্রিশন সেটা খুব ভালোভাবে বজায় থাকবে। দীর্ঘ বহু বছর পর্যন্ত মস্তিষ্কের যে স্বাভাবিক এজিং প্রসেস বা বার্ধক্যতা জনিত যে পরিবর্তন, নেগেটিভ চেঞ্জ, সেগুলোকে অনেকটা কন্ট্রোল করা যাবে, অনেকটা স্লো করা যাবে, অনেকটা প্রিভেন্ট করা যাবে এবং অনেক বেশি বয়স পর্যন্ত আপনার মস্তিষ্ক সুস্থ সবল এবং সতেজ থাকবে। এবং এই আলোচনার প্রথমে যে সমস্ত নেগেটিভ পরিবর্তনের কথাগুলো আমি আলোচনা করেছিলাম, সেই নেগেটিভ পরিবর্তনগুলো বয়স বাড়ার সাথে সাথে আপনাকে কখনোই কোনো অবস্থাতেই খুব সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে এই সমস্ত খাবারগুলোকে নিয়মিত গ্রহণ করে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমস্ত সিনিয়র সিটিজেনদের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে আমার এই আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।